আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সতর্ক বিএনপি। দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদির হত্যাকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেন না পদত্যাগ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার জানালেন আইন উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। ভোটের গাড়ি উদ্বোধনে প্রধান উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই সিএসসি। সংবাদ মাধ্যমের উপর হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র বলছে নাগরিক সমাজ। প্রতিবাদ মানববন্ধন নয়, মব সন্ত্রাস রুখে দেওয়ার আহ্বান। এবং ভারতে বাংলাদেশ হাই কমিশনের হামলার ঘটনায় নিরাপত্তার কারণে দিল্লিতে সব ধরনের সেবা ও ভিসা ইস্যু স্থগিত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটির নেতা বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সতর্ক বিএনপি। মবতন্ত্র সহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন মনিরুল আহসান। দেড় যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা এখন ২৫ ডিসেম্বরের অপেক্ষায় দিন গুনছেন। দলের শীর্ষ নেতা আগামী দিনের কাণ্ডারিকে বরণ করে নিতে চলছে নানা আয়োজন প্রস্তুতি। সম্বর্ধনা অনুষ্ঠান স্থল ৩০০ ফিট এলাকার প্রস্তুতির সবশেষ অবস্থা দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেবে। রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই, এটার দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। এদিকে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়া সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানান বিএনপির এই নেতা। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। ডেমোক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জল্পনা কল্পনা থাকলেও পদত্যাগ করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিমকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। তবে ফয়সাল দেশে নাকি বিদেশে তা এখনও নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওসমান হাদি হত্যাকাণ্ডে শুটার ফয়সাল সহ জড়িতদের গ্রেফতার করতে না পারায় বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে।
এ অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন তিনি। পরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্র থেকে এসেছিল, তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল, হুমকিরা মঞ্চ করেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন বা করছে কিনা। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। তিনি দাবি করেন ওসমান হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান কোথায় তা জানার চেষ্টা করছে যৌথ বাহিনী। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো বৈধ পথে যায় না। এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা 50 জনকে ঝুঁকিপূর্ণ তালিকা করে 20 জনকে পুলিশের পক্ষ থেকে গানম্যান দেয়া হয়েছে। কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। কতজনকে গানম্যান দেওয়া হয়েছে? এই পর্যন্ত 18 না 20 জনের মতো মনে হয়। আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হচ্ছে। 2 পত্রিকার সম্পাদকের নিরাপত্তায় দেয়া হয়েছে গানম্যান। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা বলেন আইন উপদেষ্টা। পোস্টে আসিফ নজরুল আরও বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর 10 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে এই হত্যা মামলার বিচার কাজ শেষ করা হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতে আগামী 24 ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। শাহবাগে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এসব দাবি জানান। তিনি বলেন, এই ঘটনা দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের উপর জনগণ আস্থা হারাবে। তিনি অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল আলোচনার বাইরে ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। হাদির রক্তের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। সরকার জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশের নির্বাচন চায়, যেখানে ভয় বা বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদের ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি সুপার কাভার ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু সরকারের নয়, জনগণেরও দায়িত্ব। গণভোট ভোট দিলে আগামী বহু বছর দেশে নিরাপদে চলবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্ট। দেশের চাবি আপনার হাতে স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 10টি গাড়ি সারা দেশে ঘুরে ঘুরে ভোটের প্রচারণা চালাবে। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বোঝা যায়। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে। উদ্বোধনকালে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, অধিকার। জনগণ ঠিক করবে দেশের ভবিষ্যৎ কোন পথে চলবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে সরকারের। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে, সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরও বেশি প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে দেশের মালিকানা জনগণ বুঝে নেবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না, ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য, বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানা যায় দেখেছে। ভোট আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানান উপদেষ্টারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচনের দিনে এগিয়ে এলে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। প্রার্থী ও ভোটারদের শঙ্কিত না হতে আশ্বস্ত করেছেন সিএসসি। দেশে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কিছুটা সমস্যা হলেও এর কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। অতীতে তো এরকম অভিজ্ঞতা নাই। ধরেন ফর এক্সাম্পল মিডল ইস্টে যারা আছেন তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম, এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এখন আর প্রতিবাদ মানববদ্ধ নয়, অপশক্তিকে রুখে দিতে সরাসরি আন্দোলনে নামার তাগিদ দিয়েছেন তারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পত্রিকার সম্পাদক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা বলেন, সব অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে সরকারকে তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদ জানাতেই এই যৌথ সংবাদ সম্মেলন করে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াপ ও সম্পাদক পরিষদ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, মানবাধিকার ও সংস্কৃতি কর্মীরা। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা, ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন এই ষড়যন্ত্রকারীদের রুখে দেবার উপযুক্ত সময়। একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবাদ মাধ্যমের উপর হামলার উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারের ভিতরে একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের আশঙ্কা জানান, পতিত সরকার নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়ে এখনো সক্রিয় আছে, দেশে এবং বিদেশে সব জায়গা থেকে বসেই তারা এই সমস্ত কাজগুলো করছে। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় নোয়াব সভাপতি একে আজাদ বলেন, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। জনাব মাহবুজা নাম এখানে আছেন, প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয় তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম ডেইলি স্টারে যাবে প্রথম আলো আগুনের পরে। উনি সরকারের এমন কোনো সংস্থা নাই
এমন কোনো ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সাড়া পাননি। যখন পেয়েছেন পুরার পরে পেয়েছেন। সংবাদ সম্মেলন শেষে কারওয়ান বাজার সার্ক ফরার সামনে মানববন্ধন করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সম্প্রতি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দর্শক, এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জামাতের একক প্রার্থীর বিপরীতে ঢাকা 18 আসনের ভোটের মাঠে সক্রিয় বিএনপির একাধিক নেতা। এই আসনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন, দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক মাঠ চষে বেড়াচ্ছেন, আর এনসিপির হয়ে লড়বেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ধানের শীষ আর দাঁড়িপাল্লার লড়াইয়ে সম্ভাবনায় জমে উঠেছে ঢাকা 18 আসনের নির্বাচন। প্রার্থী পরিবর্তনের আশায় ভোটের মাঠে সক্রিয় আছেন বিএনপি নেতা কফিল উদ্দিন। উত্তরার সাথে অন্যান্য এলাকায় উন্নয়ন বৈষম্য দূর করতে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। রাজধানীর উত্তরা, তুরাগ, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও ভাটারা থানা এলাকার একটি অংশ নিয়ে গঠিত ঢাকা 18 আসন। রেললাইনের পশ্চিমে উত্তরায় পরিকল্পিত নগরায়ন হলেও পূর্বে উত্তর ও দক্ষিণখান এবং খিলক্ষেত এলাকায় গড়ে উঠেছে অপরিকল্পিত ঘনবসতি। সরু রাস্তার কারণে সবসময় জ্যাম লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় তুরাগ ও দক্ষিণখানের অনেক এলাকা। ভোটে জিততে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, মতবিনিময় আর ঘরোয়া বৈঠক করে সাজাচ্ছেন পরিকল্পনা। আসলে বিএনপিতে রয়েছে বিভাজন। ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক নেতা। খুবই আশাবাদী, আমি খুবই মনের স্পিরিট নিয়ে আমি বলতে পারি। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিবেন। এই মনোনয়ন পেয়ে, চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হব এবং এই এলাকার লোকজন আমার সাথে আছে। আমার জন্য তাদের জীবন বাজি রেখে হলো ভোট যুদ্ধে নামবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট তাদের নিজস্ব ভোট তারা নিজেরা প্রদান করবে। মিছিল, মিটিং আর বড় বড় শোডাউন করে ইতিমধ্যে আলোচনায় জামায়াতের প্রার্থী আশরাফুল হক। মানুষের মধ্যে একটা জাগরণ আসছে এবং সত্যিকার অর্থেই তারা একটা পরিবর্তন চাচ্ছে। মানুষের আস্থা জামাত ইসলামের উপরে তারা দেখাতে চাচ্ছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। ধানের শীষের মনোনয়ন পেয়ে চাঙ্গা বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর হোসেন। আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে আসামি হন 350 মামলার। তার প্রত্যাশা জনগণ এর মূল্যায়ন করবে। তরুণ প্রজন্ম আজকে অনেক কনসাস, তারা যেটা চায় আমি তাদের পালস আমি বলছি, তাদের সাথে থেকে আমি রাজনীতিটা করেছি এবং করতে চাই। আগামী দিনে তারা যেই বাংলাদেশ চায়, একটা বৈষম্যহীন বাংলাদেশ চায়, একটা শোষণমুক্ত বাংলাদেশ চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, একটা মাদকমুক্ত একটা বাংলাদেশ চায়। আমি প্রতিটার সাথে আমি অ্যাটেনশন দিচ্ছি এবং তাদের সাথে আমি কথা বলতেছি। জুলাই আন্দোলনে উত্তরা ছিল অন্যতম হটস্পট। তরুণদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে তরুণদের সাথে নিয়ে ঢাকা 18 সমস্যা দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী আমেজ বিরাজ করছে রংপুর 3 সদর আসনের বিভিন্ন এলাকায়। ভোটারদের মন জয়ে আনুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটি আগামীতে নির্বাচনে জিতে নিতে চায় অন্য দলগুলো। যদিও হাল না ছাড়ার দাবি জাপা নেতাদের, তবে অবহেলিত উন্নয়ন বঞ্চিত রংপুরের জন্য যিনি কাজ করবেন তাকে এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপা। জুলাই গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে চলছে ভোটের নতুন হিসাব নিকাশ। ভোটের মাঠের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরাই এখন সক্রিয়। এই আসনে 1979 সালে একবারই জয় পেয়েছে বিএনপি। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী বলছেন, এবার রংপুরের মানুষ পরিবর্তন চায়। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এবার সবাই একবারে পুরা রংপুর একমুখী হয়ে ধানের শীষের পক্ষে থাকবে। জামায়াত প্রার্থীর দাবি শুধু প্রতিশ্রুতি নয়, রংপুর 3 আসনের উন্নয়ন বাস্তবে রূপ দেবে জামায়াত। আর রংপুরের দীর্ঘদিনের যে বৈষম্য, এই বৈষম্য অবসানের জন্য বলিষ্ঠ কণ্ঠে আমি চেষ্টা করব। আমার বিশ্বাস যে আমাদের যে যৌক্তিক দাবি
সেটা সরকার মানতে বাধ্য হবে। তবে জাতীয় পার্টির নেতাদের দাবি, এখনও এই আসনে শক্ত অবস্থানে তাদের দল। এখানে সবশেষ এমপি ছিলেন জিএম কাদের। এবারও আসনটি ধরে রাখতে চায় দলটি। প্রার্থীরা তাদের নিজে কমফোর্ট ফিল করে যাতে নির্বাচনটা করতে, লেভেল প্লেইং ফিল্ড ভুল যা বোঝায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাচ্ছি। আমরা চাই যদি এগুলো নিশ্চিত করা হয় তাহলে আমরা জাতীয় পার্টি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। যদিও আগামী নির্বাচনে আসনটি দখলে নিতে মরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলনের তৌহিদুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূর আলম সিদ্দিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, জাতীয় পার্টি তো ফ্যাসিস্টের পক্ষে যে নগ্ন ভূমিকা তারা রেখেছে, এর প্রতি ঘৃণা জানিয়ে জাতীয় পার্টির প্রত্যেকে ইনশাল্লাহ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তাদের রায় দেবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। তবে সাধারণ ভোটাররা চান অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে যিনি দুর্নীতি ও বৈষম্যমুক্ত রংপুর গঠনে কাজ করবেন তাকেই বেছে নেবেন। আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ শান্তিপূর্ণভাবে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেটা শান্তিপূর্ণ হবে। আমি চাইবো এমন একজনকে ভোট দিতে যে আমাদের জন্য, দেশের কল্যাণের জন্য, যা আমাদের এলাকার জন্য ভালো কিছু করবে। রংপুরের মোট ৬টি সংসদীয় আসনে এবার ভোটার ২৫,৯৯,০০০। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন BNACWC এর 25তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন BNACWC এর চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। সংস্থার মোট 43 জন সামরিক ও অসামরিক সদস্য এতে অংশ নেন। সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও সামরিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন 2006 বাস্তবায়নের লক্ষ্যে সকল কার্যক্রম অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া মিরপুর, গাজীপুর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা রোধে নির্দেশনা দেওয়া হয়। এবার খেলার খবর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান থাকছে, তবে ঢাকার পরিবর্তে ভেন্যু হবে সিলেটে। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে হবে এই অনুষ্ঠান। PSJA মিডিয়া কাপ ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সতর্ক বিএনপি। দেশে ফিরে 27 ডিসেম্বর ভোটার হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদির হত্যাকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেন না পদত্যাগ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার জানালেন আইন উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। ভোটের গাড়ি উদ্বোধনে প্রধান উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই CSC। সংবাদ মাধ্যমের উপর হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র বলছে নাগরিক সমাজ। প্রতিবাদ মানববন্ধন নয়, মব সন্ত্রাস রুখে দেওয়ার আহ্বান। এবং ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় নিরাপত্তার কারণে দিল্লিতে সব ধরনের সেবা ও ভিসা ইস্যু স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।